এখন আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই আজকে অনেক মানে অন্য দিনের চাইতে অনেক বেশি টায়ার্ড। আজকে যে ঘটনাটা, আমার মনে হয় যে প্রথম ঘটনাটা আমরা শুনি, আমরা তারপরে তো দ্বিতীয় ঘটনায় যাব। প্রথম ঘটনাটা খুবই অদ্ভুত, আশা করব শুনছেন আপনারা সবাই। এবং চলুন শুরু করি। ভাই, আমি আজকে প্রথম যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের ঘটনা। তো যারা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আছেন তারা আরকান্দিতে একটা বিশাল শ্মশান আছে এবং অনেক পুরাতন একটা শ্মশান, যেটা আপনারা অনেকেই জানেন। বিশেষ করে রাজবাড়ী জেলার অনেকেই জানেন যে রাজবাড়ির সবচেয়ে পুরাতন শ্মশানটা হচ্ছে আরকান্দি শ্মশান, এবং অনেক হন্টেড ঘটনা সেখানে আছে। তো আমি ওই ধরনের হন্টেড ঘটনাগুলোতে যাব না, আমি একটু ব্যতিক্রম একটা ঘটনা দিয়ে আজকে ইনশাল্লাহ শুরু করব। তো ঘটনাটি রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে যেভাবে বলেছে গ্রামের একজন প্রবীণ মুরব্বী, যার কাছ থেকে আমি ঘটনাটি কালেক্ট করেছিলাম, তো উনি বলেছে ঘটনাটি ওনার ঠিক মনে নাই, তো 1963 থেকে 66 এই সময়ের মধ্যে হবে। আচ্ছা। তো ওই সময়ে ওই আরকান্দি গ্রামে একজন বাহির থেকে কামাল নামে একজন ব্যক্তি, উনি পেশায় ব্ল্যাক ম্যাজিক করতেন, বা যে কবিরাজ আমরা যাকে বলি আর কি। গ্রামের অনেকের বিভিন্ন সমস্যাগুলো থাকে, বিশেষ করে যে প্যারানরমাল বিষয়গুলো উনি জিনে ধরা থেকে শুরু করে নিয়ে অনেক বিষয়গুলো উনি সলভ করতেন, এবং দেখতেন যে হ্যাঁ একটা কাজ হতো। বেশ আশেপাশের অনেক এলাকায় ওনার একটা সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে হ্যাঁ ওই কামাল কবিরাজের কাছে গেলে অনেক কাজ হয়। তো ওনার বেশ ভক্তও হয়ে যায়। তো এর মধ্যে হঠাৎ গ্রামে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে দেখা যেত যে ছোট কিছু বাচ্চা, ধরেন যে 5 থেকে 7 বছর বা 3 থেকে 7 বছর এরকম বাচ্চাদের মাঝে মাঝে লাশ পাওয়া যেত, এবং সেই লাশের সেটা কোথায় পাওয়া যেত? এটা বিশেষ করে শ্মশানের আশেপাশে বা জঙ্গলে এরকম জায়গাগুলোতে পাওয়া যেত। তো বাড়িতেই তারা থাকতো, কিভাবে যে বের হতো বা কিভাবে বের হয়ে যেত, এরা বাড়িতে বাবা মা কেউ কিছু বলতে পারতো না আর কি। ঘটনাটা রাতেই ঘটতো। আচ্ছা। তো লাশগুলো যখন পাওয়া যেত তখন দেখা যেত ওই লাশের বুকটা ফাড়া এবং ভিতর থেকে হৃৎপিণ্ডটা নাই। হৃৎপিণ্ড নাই, সবকিছু ঠিক আছে, হৃৎপিণ্ডটা নেই। তো প্রথম দিকে গ্রামবাসী যখন এই ধরনের ঘটনা 1 বার 2 বার 3 বার এরকম ঘটতে থাকে, তখন তারা মনে করেছে যে গ্রামে মনে হয় কোনো হিংস্র জন্তু জানোয়ার আবির্ভাব ঘটেছে। আর ওই সময়ে তো রাজবাড়ী কিন্তু এখনো জেলা শহর হলেও এটা তো বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল। পরবর্তীতে 80 দশকে গিয়ে সেটা জেলা হয়। এখনো কিন্তু এটা আমরা মোটামুটি একটু নিরিবিলি শান্ত জেলা, মফস্বল জেলা আমরা বলতে পারি আর কি ওটাকে। আর বালিয়াকান্দিটা তখন তো আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে ছিল। রাস্তাঘাট এখন যদি উন্নত হয়েছে, কিন্তু তখন কিন্তু আজ থেকে 3-4 বছর আগেও রাস্তাঘাটের অবস্থা বালিয়াকান্দি থেকে রাজবাড়ী যাওয়ার পথটা এত ভালো ছিল না। আর এখনো ওই অঞ্চলে অনেক জঙ্গলের দেখা পাওয়া যায়। আর ওই সময় তো আরো অনেক জঙ্গল ছিল। তো স্থানীয় লোকজন মনে করেছিল হয়তোবা কোন হিংস্র জন্তু জানোয়ারের আবির্ভাব ঘটেছে, যারা এই বাচ্চাদেরকে এরকম অবস্থা করছে। তো গ্রামের লোকজন একসাথে মিটিং করে তারা চিন্তা করে তারা পালাক্রমে পাহারা দেবে এবং খুঁজে বের করবে রাতের বেলা এটা কি, বা দিনের বেলাও তারা খুঁজবে যে এই হিংস্র জন্তুটা কি। যেমন হঠাৎ করে আসে বা আমরা কিছুই টের পাই না, বাচ্চাদেরকে এভাবেই করে। শুধু বাচ্চাদেরকেই কেন করছে, অনেক বড়দেরকেও তো করতে পারে, শুধু বাচ্চারাই কেন টার্গেট হচ্ছে এটা। তো এটাও তারা চিন্তা করেছে। এখন তারা অনেক খোঁজাখুঁজি করে রাতের বেলা পাহারা বসায়, কিন্তু ওই টাইপের কোন জন্তু দেখা আর পায় না। তো তখন তারা ওই কামাল কবিরাজের কাছে শরণাপন্ন হলো। তো কামাল কবিরাজ তাদেরকে বললেন যে হ্যাঁ গ্রামে একটা পিশাচের আবির্ভাব ঘটেছে, সেই এই কাজগুলো করছে। তো তোমাদেরকে বেশি করে এখানে কিছু রিচুয়াল করতে হবে, এরকম বাড়ি বন্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। উনি অনেক ধরনের কিছু ফর্মালিটিস গ্রামবাসীদেরকে বললেন এবং তারাও সরল বিশ্বাসে এটা করা শুরু করলো। তো মাঝে অল্প কিছুদিন গ্যাপ হওয়ার পর আবার এই ধরনের ঘটনা শুরু হয়েছে। প্রথম মাঝে একটু গ্যাপ হওয়ার পর গ্রামবাসী মনে করেছিল হয়তো বা রিচুয়াল করার পরে বাড়ি বন্ধ করার পরে জিনিসটা থেমে গেছে। তারপর যখন হঠাৎ করে আবার শুরু হলো, তখন আবার কামাল কবিরাজের কাছে আসলো। তখন বললো না এটা আবার আসছে, এখন তোমাদেরকে আবার এটা করতে হবে, এটা করতে হবে, এরকম অনেক বিষয়গুলো তার থিম অনুযায়ী যা যা করতে হবে সেটা গ্রামবাসীদেরকে বললেন। তো একদিন রাতের বেলা বাবা মা টের পেয়েছে যে তার সন্তানকে কিছু একটা নিয়ে গেল। এবং অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই যে যতগুলো বাবা মার সন্তান নিয়ে গেছে, বাড়ির কেউ ঘুণাক্ষরও টের পায় নাই যে কিসে নিয়ে গেল। কোনো চিহ্ন নাই বাড়িতে, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নাই, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার।
তো এই জন্য সবার মনে একটা বিশ্বাসটা দৃঢ় ছিল যে এটা হয়তো বা কোনো প্যারানরমাল বা অশরীরী কোনো কিছুই এই ঘটনাটা ঘটাচ্ছে। তো ওই দিন কিভাবে যেন বাবা মা টের পেয়ে গিয়েছিল যে মনে হয় কোনো একটা শব্দ হলো, তারপর শব্দ হওয়ার পরে দেখে তার সন্তান ঘরে নেই। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে যে আমার সন্তানকে নিয়ে গেছে, মানে এরকম চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসী সব মশাল টশাল নিয়ে আসে। তো সব খুঁজতে খুঁজতে যখন ওই আরকান্দি শ্মশানের কাছে চলে আসছে, তখন রাসেল ভাই গ্রামবাসীর কাছে ঘটনাটা পরিষ্কার হয়েছে আসলে ঘটনাটা কি। তখন দেখে ওই যে কামাল কবিরাজ, সে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মানে বুক ফেরে ভিতর থেকে মানে হৃৎপিণ্ডটা খাচ্ছে। আচ্ছা, একদম গ্রামবাসীর কাছে হাতে নাতে সে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে মানে গ্রামবাসী তো তাকে বেধড়ক পিটুনি দেয় এবং বুঝতে পারে যে এতগুলো মার্ডারের সাথে সেই জড়িত। সকালবেলা পুলিশে খবর দেওয়া হয়, রাজবাড়ী থানা থেকে পুলিশ আসে। পুলিশ আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তখন কিন্তু রাসেল ভাই আমাদের রাজবাড়ীতে এখন যেমন যে জজ কোর্টটা আছে, আগে কিন্তু এখানে জজ কোর্ট ছিল না, রাজবাড়ির সব বিচার কার্য ফরিদপুরে হতো। ওই সময় সবকিছু ফরিদপুরে ছিল। তো তখন ফরিদপুরে তাকে নিয়ে যাওয়া হয়, ফরিদপুরে কোর্টে, এবং সে মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে হ্যাঁ সেই অপরাধ করেছে, এই অপরাধগুলো করেছে। যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার অল্প কিছুদিন শুধু মানে শুনানি হয়েছে, কারণ সবাই তো আসলে তার কোন আত্মীয় স্বজন ওখানে ছিল না তাকে ডিফেন্ড করার মতো বা তাকে রক্ষা করার মতো। সে যেহেতু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার বাঁচারও আসলে কোনো উপায় ছিল না। আর গ্রামবাসী হাতে নাতে ধরেছে, তারা সবাই সাক্ষ্য দিয়েছে যে তারা এই হালতে পেয়েছে, এবং সেও নিজেও বলেছে সব মার্ডার তার হাতেই হয়েছে। তো যাই হোক, অল্প কিছুদিন শুনানি হওয়ার পরেই জজ সাহেব তার রায় দিয়ে দেন, রায় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যেহেতু একটা রায় হওয়ার পর কিছুদিনের সময় থাকে আপিল করার জন্য, হয়তো হাইকোর্টে আপিল করার সুযোগ থাকে, যেহেতু তার কেউ ছিল না এই জন্য তারও ওই সুযোগটা হয় নাই যে হাইকোর্টে গিয়ে আপিল করবে বা এই টাইপের কিছু। সেও বুঝতে পেরেছিল যে করে কোনো লাভ হবে না, এই জন্য সেও আর কোনো আপিলের কোনো কিছুতে যায় নাই। তো তাকে ফরিদপুর কারাগারেই রাখা হয়। তো এখানে একটা বিষয় বলে নেওয়া হলো, ফরিদপুর কারাগারটা কিন্তু সেই ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত, মানে অনেক আগে। এখন যারা ফরিদপুর জেলটা দেখবেন তা দেখবেন যে চারদিকে দেয়ালগুলো অনেক মনে হয় যে একদম মানে ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার মতো অবস্থা। ওখানে গেলে এরকম মনে হবে ফরিদপুরে যে পুরাতন যে দেয়াল মানে কারাগারটা আছে, ওই সময় পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তো যেহেতু তাকে মৃত্যুদণ্ডের হওয়ার পরে তাকে কন্ডেম সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অল্প কিছু আসামি ছিল যারা যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কিছু আসামি ছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পর রাসেল ভাই ওই জেলখানা থেকে যে খাবারটা তাকে দেয়া হতো, ওটা আসলে উনি মানে খেতেন কি খেতেন না কেউ কিছু বলতে পারে না। কারণ ওনাকে যখন খাবার দেয়া হতো উনি কোনো মানুষ ওনাকে কোনো কিছু খাওয়া দেখেনি, এবং যখন পরবর্তী খাবারের সময় হতো তখন দেখা যেত আগের যে খাবারটা সেটা ওরকমই আছে। এরকম কিন্তু অনেকদিন চলে যায়। আসলে উনি কি খান না খান এটাও জেল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছিল না। দিনে দিনে উনি আবার অসুস্থ হয়ে পড়ছিলেন, কামাল কবিরাজ। তো ওনাকে যে সেলে রাখা হয়, ওই সেলের যেই অল্প কিছু আসামিরা ছিল তার পাশের যে সেলগুলোতে, তারা রাতের বেলায় কিছু অদ্ভুত ঘটনা মানে অবলোকন করত এবং ফিল করত। তার ভিতরে কিছু বিষয় আমি বলি রাসেল ভাই। সেখানে ওই সময় আসলে এই ঘটনাটা আমরা জানতে পেরেছিলাম ওই সময়ে রাজবাড়ী জেলার একজন জেল পুলিশ মানে সদ্য জয়েন করেছে আর কি। তো উনি যদি এখন মারা গেছেন, তো উনি যখন পরবর্তীতে ওই কামাল কবিরাজের ঘটনা যখন উনি সবাইকে বলেন, ওই উনার বলার মাধ্যম দিয়ে ওই জেলের ভিতরকার ঘটনাগুলো মানে বাইরের লোকজন জানতে পারে। তার আগে কিন্তু আমরা এগুলা কিছুই জানতাম না। সেই বিষয়গুলো এখন বলবো। তো ওখানে লোক মানে ওখানে যে কন্ডেম সেলে যারা ছিল বা ওই আশেপাশে কয়েকটা সেলে যারা ছিল, তখন তারা রাতের বেলা দেখতো যে একদম একটা কালো ছায়া মূর্তি, এবং সেই কালো মূর্তিটা যে ছায়া, যেমন আমরা যেরকম আমাদের ছায়া দেখি বিষয়টা এরকম ছায়া না, এই ছায়াটা হলো ওই যে ঘন ধোয়া যদি একত্রিত হয়ে মানে ঘনীভূত হয়ে মানে মেঘের মতো, কালো মেঘের মতো একটা মানে মানুষের শেপ ধারণ করে, ঠিক ওই রকম একটা শেপ ওই জেলখানার ভিতর দিয়ে করিডোর দিয়ে হেঁটে বেড়াতো। এই দৃশ্য দেখে তো সবাই দেখতো, এটা দেখার পরে চিৎকার চেঁচামেচি করতো। যখন জেল পুলিশরা আসতো, আসার পরে কি হয়েছে বলে যে এরকম দেখেছি। এখন তারপরে ওনারা কিছু দেখতো না, তো ধমক দিয়ে চুপ করাই দিত যে তোমাদের ইচ্ছা করে এরকম রাতের বেলা আমাদের দুষ্টামি করতেছে আমাদেরকে বিরক্ত করার জন্য। তো একবার কি হয় রাসেল ভাই, ওখানে সবাই আগুন আগুন বলে চিৎকার করে ওঠে কিসের মধ্যে, মানে জেলখানার মধ্যে। তো জেল পুলিশ আসে, বলে কি হয়েছে, বলে যে ওইখানে যেই কামাল নামে একজন আছে তার সেলের মধ্যে আগুন জ্বলছে। ওরা কাছে গিয়ে দেখে কামাল
মানে খুব দিব্যি ঘুমাচ্ছে, কোনো আগুনের লেশ মাত্র নাই। এটা দেখে ওই আসামিদের প্রতি আরো বিরক্ত হয় জেল পুলিশরা। এরপর আর একদিন এই মানে বলতে থাকে পানি পানি বলে চিৎকার করতে থাকে ওই আসামিরা ওইটুকুর ইসের মধ্যে। তারপর যখন পুলিশরা আসে বলে কিসের পানি, বা মনে হচ্ছিল যে আমরা তো পানিতে ডুবে যাচ্ছি, নিচ থেকে কোথা থেকে যেন পানি ঢুকতেছে পুরা ওই সেলের মধ্যে। তখন আসলে কোনো পানির কোনো কিছুই ছিল না। তো এরপরে জেলার এসে বলে যে তোমরা যদি এরপরে এই ধরনের কোনো বিরক্ত করো, মানে বিশ্বাসই করেন তারা, মনে করছে তোমাদেরকে কিন্তু খুব কঠিন শাস্তি দেওয়া হবে। এই ধরনের আর কোনো বিষয় বলা যাবে না, এই ধরনের উদ্ভট কোনো বিষয় বলা যাবে না। তো যাই হোক, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না। এদিকে কিন্তু দিনে দিনে কামালের ফাঁসির সময়টা ঘনিয়ে আসছে। তো কামালের ফাঁসির যখন 3 থেকে 4 দিন বাকি, তখন তো তার ফাঁসির যে মঞ্চটা ওটা রেডি করা হবে। তো ওখানে ফাঁসির মঞ্চ রেডি করার জন্য আমরা জানি যে আগে থেকে দড়িগুলো আনা হয়। তারপরে ফাঁসির যে মঞ্চ, যেখানে মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে জল্লাদ মানে একটা সুইচ টিপার সাথে সাথে বা একটা দণ্ড টান দেওয়ার সাথে সাথে পায়ের নিচ থেকে পাটাতন সরে দেয়, একটা গর্তের মধ্যে ছুটতে আর কি বডিটা পড়ে যায়। ওখানে কিছুক্ষণ থাকার পরে মৃত্যুদণ্ড মানে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারপর ওখান থেকে বের করা হয় আর কি। তো একজন মৃত্যুদণ্ড মানে একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে বলা হলো যে তুমি এই দড়িটা রেডি করো যখন সব ঠিকঠাক আছে না। কারণ এই কাজগুলো কিন্তু আসলে এই যে আসামিদেরকে দিয়েই সাধারণত করানো হয়, বিশেষ করে জল্লাদ সংক্রান্ত কাজগুলো। তো ওই আসামি দড়িগুলো ঠিকঠাক করতে গিয়ে মানে খুবই আচমকা মানে পা পিছলে ওই যে মানে ফাঁসি যেখানে আসামিকে প্রথমে দাঁড় করানো হয়, আসামি মানে যখনই ঝুলিয়ে দেওয়া হয় যে গর্তটার মধ্যে পড়ে যায়, সে হঠাৎ করে মানে পা পিছলে ওই গর্তের মধ্যে পড়ে যায় এবং মারাত্মক ইনজুর্ড হয়। হওয়ার পরে তাকে মানে হাত পা ভেঙে যায় এবং খুব স্পাইনাল কর্ডও ভেঙে যায় আর কি, খুবই মারাত্মকভাবে আহত হয় সে। তখন সে যখন চলে গেল ওখান থেকে, তখন আর একজনকে বলা হলো তাহলে এবার তুমি এটা রেডি করো। তো পা পিছলে পড়ে গেছে। তো আসলে সে প্রথমে ফাঁসি রেডি করেছে, পরপর হঠাৎ করে মানে কিভাবে যেন ও নিজেও বলতে পারে না যে ওই দড়ির একটা অংশ ওর নিজের গলার সাথে প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ লাগার পরে তো কিছুতেই সেটা ছুটাতে পারছে না এবং ওটা আস্তে আস্তে শুধু শক্ত হয়ে আসছে গলার সাথে। যখন দূর থেকে লোকজন এটা খেয়াল করেছে, প্রথমে মনে করছে এমনিতেই হয়তোবা, কিন্তু যখন দেখেছে যে ও হাত পা ছোড়াছুড়ি করছে, বিশেষ করে পা ছোড়াছুড়ি করছে, তখন লোকজন দৌড়ে সেখানে গেছে। যাওয়ার পরে ওই দড়ির ওই রশিটা তার গলা থেকে ছাড়ানো হয়। তখন আশেপাশে মানে একটা খবর ছড়িয়ে গেল পুরো ছেলে যেই ওর এই কামাল কবিরাজের ফাঁসির কাজটা রেডি করতে যাবে তারই ক্ষতি হবে। তো এখন আর কাউকে দিয়ে মানে তাকে ফাঁসি মানে কার্যকর করার জন্য কোন আসামিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকেই বলা হয় সে বলে আমি পারবো না, কারণ সবার কাছে ওই রোমারটা ছড়িয়ে গেছে, এই ঘটনার বিষয়টা ছড়িয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জেল পুলিশরাই মানে এটা রেডি করেন, কোন আসামির সহযোগিতা ছাড়াই তারা এটা রেডি করেন। তো ফাঁসির যখন আর মাত্র 3 দিন বাকি, তখন কামাল কবিরাজকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তুমি কিছু খেতে চাও কিনা? তখন বলে আমার 2টা ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো তার মৃত্যুর পরে তার লাশটা ওই শ্মশানে, যে ওই শ্মশানটাতেই যেন মানে করা হয়, কবর দেওয়া হয়, এটা তার একটা ইচ্ছা ছিল। আর দ্বিতীয় ইচ্ছা হলো তাকে একটা অল্প বয়স্ক একটা মানে বাচ্চা ছাগলের কলিজা খেতে দিতে হবে এবং সেটা কাঁচা হতে হবে। এই ধরনের উদ্ভট ইচ্ছা আসলে পরের ইচ্ছা তো, প্রথম ইচ্ছা তো ঠিক আছে কবর দেওয়ার বিষয়টা, কিন্তু পরের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আসলে এটা তো আসলে জেল কোড অনুযায়ী হয় না, কারণ খাবারেরও তো একটা ধরন থাকে। তারপরেও যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে খাবারটি এনে দেওয়া হয়। আসলে ভাই যখন খাবারটি এনে দেওয়া হয় রাতের বেলা, তখন সে বলেছিল যে আজকে রাত্রে আমার ছেলের কাছে কেউ আসবেন না, আমি একটু যেহেতু আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করছেন, এটাও করেন যে আমার ছেলের কাছে কেউ আসবেন না। তো আসলে ভাই ওনার ছেলের কাছে ওই দিন রাত্রে কেউ আসেনি, কিন্তু যখন সকালের দিকে ওনার ছেলের কাছে সবাই আসে, তখন দেখলো যে ওই যে কলিজাটা সে সম্পূর্ণই সে খেয়েছে, কাঁচাটাই খেয়েছে, এবং কামাল কবিরাজের ওখানে মানে মৃতদেহ পড়ে আছে এবং মৃতদেহ দিতে দেন সে আগেই তিনি মারা গেছেন। তো কিন্তু তার চেহারায় এবং তার শরীরে মনে হচ্ছে যে না, এর মৃত্যুটা স্বাভাবিক না, মনে হচ্ছে কেউ তার গলা চিপে হত্যা করেছে। কিন্তু তার ছেলে কিন্তু কেউ ঢোকেও নাই, বেরও হয়নি,
তো আর উনি যেহেতু একটু রহস্যজনক আচরণ করতো, আগে ভাগে কারোর সাথে ওইভাবে কথাও বলতেন না, বা কারোর সাথে মানে চলাফেরাও করতেন না, কারোর সামনে খাওয়া দাওয়া করতেন না, এবং তার মৃত্যুটা নিয়ে আসলে ওই রকম মাথা ব্যথার কারণ কারো ছিল না। তো যাই হোক, তার ইচ্ছা অনুযায়ী যেহেতু তাকে শ্মশান, যেহেতু তিনি আসলে এমনিতে মুসলিম ছিলেন, নাম যেহেতু মুসলিম নাম, কিন্তু সমস্যা হলো যে জেলখানা থেকে যখন তার লাশ নিয়ে ওই শ্মশানে দাফন করতে যাবে, তখন শ্মশানে যারা হিন্দু সম্প্রদায় আছে তখন বলে দেয় এ তো আসলে মুসলিম, তো এখানে তো তাকে কবর দেওয়া যাবে না। সেটা অন্য ব্যাপার, বাট কিন্তু তো যাই হোক, শেষ পর্যন্ত তাদেরকে বল, কারণ কি সব ধর্মের লোকই তার কাছে অনেক ফ্যাসিলিটি পেয়েছিল, কারণ সে অনেক কাজ করে দিত, ভালো হোক খারাপ হোক অনেকেই সুবিধা পেয়েছিল। ওই মানবিক বিবেচনায় শেষ পর্যন্ত তার অন্যায়গুলোকে যেহেতু মারাই গেছে, শেষ পর্যন্ত তাকে মাটি দেওয়ার অনুমতি দেওয়া হয়, সবাই মিলেই সেটা অনুমতি করে তাকে। তার মৃত্যু অস্বাভাবিক ছিল, অস্বাভাবিক ছিল, কিন্তু জেলখানা থেকে কোনো মতেই, কারণ যখন পোস্টমর্টম করা হয়েছিল তখন বলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, মানে শ্বাসরোধ করে, সেলের মধ্যে তো কারো ঢোকার কথা না, কিছু নাই, মানে এটাই সব অবাক বিষয়। তখন জেল পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা কিছু দেখেছো কিনা, না সবাই তো মানে কেউ কিছুই করে নাই, এবং তার পাশে যে ছেলে যারা ছিল কেউ সাক্ষ্য দেয় নাই, বলছে যে না তার ছেলে আমরা কাউকে ঢুকতেও দেখিনি বেরোতেও দেখিনি। তো তাহলে কে গেল সেখানে, কে তাকে হত্যা করলো, এটাও একটা বিষয় ছিল। আচ্ছা, তাকে যখন রাসেল ভাই মানে কবর দিয়ে দেওয়া হলো, ওখানে কবর দেওয়ার কয়েকদিন পরে তার কবর থেকে মানে দেহটা কে যেন টেনে বের করে ফেলেছে। সবাই দেখেছে যে মনে হয় কুকুর বা বিড়াল বা কিছু একটা তার কবর থেকে দেহটা বের করে ফেলেছে। দেহটা বের করে ফেলার পরে কিন্তু তার দেহ সবই ঠিক ছিল, অন্য কোথাও কোনো আঘাত ছিল না রাসেল ভাই, কিন্তু তার শরীরে মাথা ছিল না, মনে হচ্ছে কে যেন, এবং মাথাটা মনে হচ্ছে কে যেন খুব সুন্দর করে কেটে নিয়ে গেছে, এরকম মনে হয়েছে সবাই যারা ওই সময় যারা দেখেছে। তো আমরা জানি যে এই যারা তান্ত্রিক, যারা ব্ল্যাক ম্যাজিক করেন, অনেক সময় দেখা যায় তাদের মৃত্যুর পরে মানে তাদের মাথাটা অনেকে কিন্তু নিয়ে যান ভাই, এটা কিন্তু বেশ বহুল প্রচলিত একটা কথা আর কি। তো হয়তো ওরকম করে কেউ হয়তোবা সেটা নিয়ে গেছে, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, এই কামাল কবিরাজকে মানে এখন তো হয়তো অনেকে চেনে না, কিন্তু অনেক মুরব্বী যারা এখন তো অনেকে জীবিত নাই ওই সময়ের, কিন্তু যারা দেখেছিল তার চেহারা মনে আছে, এখনো নাকি ওই শ্মশানের আশেপাশে ওই কামাল কবিরাজকে দেখা যায়। আচ্ছা, এটা মোটামুটি ওই এলাকায় একটা মানে খুব প্রচলিত একটা ঘটনা, অনেকেই জানেন এই বিষয়গুলো। তো এটাই ছিল রাসেল ভাই। যদিও রাসেল ভাই শ্মশানের ঘটনা আমি হয়তো পরে আসলে ওই শ্মশানের অনেক ঘটনা আমি বলবো, বাট এই ঘটনাটা আমার কাছে খুবই একটা অদ্ভুত লেগেছিল, এই জন্য আজকে একটা বিশেষ এপিসোডে আমি থ্যাংক ইউ সো মাচ। এটি আমাদের ইমেইল করেছেন আমাদের একজন লিসনার, এবং সেটা আমি পড়তে চাই এখন। যা লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি শাওন, বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়াতে, কাজের জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। আপনি যদি আমার ঘটনাটি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি আমার আব্বুর মৃত্যুকে কেন্দ্র করে। আমার আব্বু প্রায় 35 বছর বয়স, 35 বছর সৌদি আরবে কাজ করেছেন। 2011 সালের ডিসেম্বরে তিনি একেবারে চাকরি ছেড়ে দেশে চলে আসেন। আব্বু আসার পরপরই আব্বুর হার্টে ব্লক ধরা পড়ে। ডাক্তার ওনাকে ওপেন হার্ট সার্জারি করতে বলেন, এবং 2013 সালের জানুয়ারির 22 তারিখ ঢাকার একটি স্বনামধন্য হসপিটালে আব্বুর অপারেশন হয়। কারণবশত আমি হসপিটালের নাম বলছি না। অপারেশনের 12 দিন পর ডাক্তার আব্বুকে রিলিজ করে দেন। তারপর আমরা তখন নারায়ণগঞ্জে থাকতাম। আমি আব্বুকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসি। সেদিন সন্ধ্যাবেলাতেই আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি হতে না দেখে আব্বুকে রাত 12টায় এবার অ্যাম্বুলেন্স যে হসপিটালে অপারেশন করা হয়েছিল সেখানে আবার নিয়ে আসি আমরা, এবং তার শারীরিক অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না। এবং সেদিন সন্ধ্যাবেলাতে আব্বুর শরীর খারাপ হতে থাকে। আব্বুর শারীরিক অবস্থার উন্নতি না দেখে আমরা যখন নিয়ে আসলাম, রাত 12টায় যে হসপিটালে অপারেশন হয়েছিল সেখানে আবারও নিয়ে আসলাম। কর্তব্যরত ডাক্তার আব্বুকে সিসিইউতে ভর্তি করতে বলেন, এবং আইসিইউতে ভর্তি করতে বলেন, এবং ডাক্তার আমাকে কিছু ঔষধের নাম লিখে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন যে ওষুধগুলো আনতে হবে। আমি আর আমার ফুফাতো ভাই, আম্মু আর ছোট বোনকে আব্বুর আইসিইউর বাইরে বসতে বলে দ্রুত ফার্মেসির উদ্দেশ্যে বের হয়ে যাই। রাত প্রায়
1টা বাজছিল তখন। আব্বুকে রাখা হয়েছিল 7ম তলায়, আর হসপিটালের নিচের তলায় ছিল ফার্মেসি। রাত বেশি হওয়ায় লিফট বন্ধ ছিল, তাই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামি। ফার্মেসির সামনে এসে দেখি ভেতরে 2জন লোক আছে, তবে তারা দুজনেই ঘুমোচ্ছে। তাদের ডাক দিতে হবে। এমন সময় আমার কাঁধে একটা স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরতেই দেখলাম আমার আব্বু উজ্জ্বল সাদা রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। বিল্ডিং এর ওপরে দিকে আঙুল দেখিয়ে আব্বু ইশারা করে বললেন, তোমার মা বোনকে গিয়ে সামলাও। আমি ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিলাম। আব্বুকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার পকেটের মোবাইলটা বেজে উঠল। আমার ফুফাতো ভাই ফোন করেছে। ফোন হাতে নিয়ে দেখি আমার সামনে কেউ নেই। আমি আর কিছু ভাবতে পারি না। ফোন রিসিভ করতেই আমার ফুফাতো ভাই আমায় বলল, ভাই ওষুধ লাগবে না, ওপরে আসো। আমি দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে থাকি ওপরে উঠতে সিঁড়ি থেকে আমার বোনের মায়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার ফুফাতো ভাই আমাকে দেখে কাছে জড়িয়ে বলল, ভাই মামা তো আর নেই। আমার সারা শরীর যেন বরফের মতো জমে গিয়েছিল। এই জন্যই কি হাসপাতালের নিচে আব্বুকে একটু আগে দেখতে পেয়েছিলাম? আব্বুর উপদেশটা মনে পড়ে গেল। মা বোনের কাছে গিয়ে বসলাম। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার একটি গ্রামে। আব্বুকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে আমরা সেদিন রাতেই একটা অ্যাম্বুলেন্সে আব্বুর মৃতদেহ নিয়ে আমাদের গ্রামের বাড়ির দিকে রওনা হই। অ্যাম্বুলেন্সে আমি, মা, বোন, 2 ফুফাতো ভাই আর আমার মামা যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে ওঠার পর থেকেই আমি জিকির করতে থাকি আমার আব্বুর জন্য। অ্যাম্বুলেন্সের সাইনবোর্ড এলাকার কাছাকাছি আসতেই আমার মোবাইলে আমার ছোট কাকার ফোন আসে। আমি ফোন রিসিভ করতেই অ্যাম্বুলেন্স থেমে গেল। কি হয়েছে জানতে চাইলে ড্রাইভার বলল, তার নাকি গাড়ির পেছনের দিকের 2টো চাকাই নষ্ট হয়ে গেছে। অগত্যা অন্য একটি অ্যাম্বুলেন্সে ফোন করে আনা হলো। আমার আব্বুর মৃতদেহ সেই অ্যাম্বুলেন্সে নিয়ে আবার রওনা হলাম। ভোর প্রায় 5টার দিকে অ্যাম্বুলেন্স 2500 এলাকায় আসলে আমার মোবাইল ফোন আসে আমার ফুপুর। সেই ফোন রিসিভ করার সাথে সাথে গাড়ি থেমে যায়। এবারেও অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে তার গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে, সেটি বদলাতে হবে। যাই হোক, এরপর আর কোনো সমস্যা হয় না। সকাল 8:30টায় আমাদের গ্রামের বাড়িতে আমরা পৌঁছে যাই। পৌঁছানোর পর সেখানে মুরব্বীরা সিদ্ধান্ত নেন যে সকাল 10টায় আব্বুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী আমাদের গ্রামের মাদ্রাসা মসজিদের আব্বুর শোক সংবাদ সহ মাইকিং করে দেয়া হয়। আমাদের মাদ্রাসা মাঠটি বেশ বড়। সেখানে একসাথে কম করে 5-6 হাজার মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। তবে আমাদের গ্রামের লোক সংখ্যা এত বেশি না হওয়ার কারণে সেখানে ঈদের সময় সর্বোচ্চ মাঠের অর্ধেক পর্যন্তই সকল মানুষের স্থান সংকুলান হয়ে যায়। অথচ আব্বুর জানাজার সময় দেখা গেল পুরো মাঠ ভর্তি মানুষে ভরপুর। বেশিরভাগ মানুষই সাদা পাঞ্জাবি পরিহিত। আব্বুর জানাজা শেষে অনেকে বলছিল যে এত মানুষ হতে তারা আর কখনো আগে দেখেনি। তা আবার শোক সংবাদ প্রচারের মাত্র ঘণ্টা 2.5-এর মাঝে। যাই হোক, যত সময় আব্বুর জানাজা শেষ করে আব্বুকে কবর দেয়া হয় আমাদের পারিবারিক কবরস্থানে। আমি পরে আমাদের এলাকার একজন হুজুরের কাছে পুরো ঘটনাটা বলি। আমাকে বলে রাখা ভালো যে আব্বু না পারতে কোনোদিন নামাজ কাজা করেন নাই। তাছাড়া নিয়মিত কোরআন শরীফও পাঠ করতেন। তো হুজুর আমায় বলেছিলেন যে আমার আব্বু হয়তো পুণ্যাত্মা ছিলেন, সেজন্য তিনি তার মৃত্যুর সাথে সাথে পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমায় দেখা দিয়েছিলেন। রাস্তায় ফোন আসার পর আমি জিকির বন্ধ করেছিলাম বলেই হয়তো অ্যাম্বুলেন্সের সমস্যা দিচ্ছিল। আর আব্বুর জানাজার ঘটনার কথায় তিনি বললেন যে পুণ্যাত্মার জানাজায় মানুষ বাদেও ভালো জিনেরাও অংশগ্রহণ করে। আমি জানি না আব্বুর মৃত্যু পরবর্তী যা ঘটেছে সেগুলো কতটা যুক্তিযুক্ত। যাই হোক, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো সময় পেলে পাঠিয়ে দেব। ধন্যবাদ আমার আব্বুর ঘটনাটি সবার সাথে শেয়ার করার জন্য। আমরা চলে যাব হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার ঘটনায়, এবং তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি ঈদ উল ফিতরের 2টা দিন পরে ঢাকার বাইরে গিয়েছিলাম, সেটা কিশোরগঞ্জ। সেখানে অনেকগুলো একটু ঝামেলা ছিল। তো ওইখান চাইতে আমার ঢাকার মধ্যে সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয় আমি আসার পরে যেটা শুনি এবং দেখি, সেটিতে আমি যখন ঢাকায় আসি, এসে আমি যে মসজিদ আমার নামাজ পড়া হয়, ইব্রাহিম আদম জামা মসজিদ, তো মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে যে আপনাকে একটা বৃদ্ধ লোক খোঁজ করতেছে কয়েকটা দিন ধরে, দেখা হয়েছে কিনা। তখন বললাম না, আমি তো মাত্র আসছি, তো হয়তো আসতে পারে, আসলে দেখা হবে। তো 2টা দিন পরে সেই মসজিদে ওই লোকটা আসে, বৃদ্ধ লোকটা এসে বসে থাকে এবং মুয়াজ্জিন সাহেব যখন ওনাকে বলে যে মাইদিন ভাইয়ের সাথে আপনার সাথে সাক্ষাৎ হলো, তো বলছে উনি আসছে, তো বলছে হ্যাঁ উনি তো আমার সাথে কথা বলে। উনি আমার সাথে যেগুলো কথা বলে খুব খুব বড় আশ্চর্য বিষয় হয়। উনি আমাকে প্রথম কথা বলার সময় একটা ওয়াদা করায় যে মাইদিন ভাই, আপনি আমার সাথে একটা ওয়াদা করেন, আপনি আমাকে কখনো ভুলবেন না, আপনি আমাকে কখনো ভুলবেন না, এবং আপনি আমাকে একটা উপহার দিবেন, সেটা হচ্ছে একটা আতর। আমি আপনাকে একটা উপহার দিব, কিন্তু এখন না, পরে। তা বললাম ঠিক আছে, আমি কথা দিতেছি আমি আপনার সাথে আপনাকে কখনো ভুলবো না, এবং উপহারটা যে আপনি আমার কাছ থেকে আতরটা চাইছেন, আমি যখন আনতে যাব তখন আপনাকে দেবনি। তখন সেই মতো আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন। তিনি বলতেছে যে আমার বাড়ি খাজিদাউন দ্বিগুণ সেকেন্ড লেনে। এরপরে উনি বলতেছে যে আমার কবর, আমার ভাইয়ার কবর, আমাদের আত্মীয় স্বজনের কবর ওই স্থানটার মধ্যে, ওই জায়গাটার মধ্যে। তখন আমি আশ্চর্য হয়ে বলতেছি কি বলেন, আপনার কবর? তো নিঃশব্দ ঠান্ডা মানে নিশ্চুপ হয়ে থাকলেন। উনি বলতেছে হ্যাঁ আমার কবর এবং আমার আত্মীয় স্বজনের কবর ওই জায়গাটার মধ্যে। আপনি এইখানে তো আপনার সাথে কথা বলতেছেন। তখন উনি খুব চুপচাপ থাকলেন। তো সেই মুহূর্তে আমি তাকে দেখতেছি উনি এত প্রচন্ড, ওনার শরীরে গরম জ্বর এবং খুব কাঁপতেছে। তার সাথে সাথে আমারও একই অবস্থা, যে আমার খুব ঘুম পাইতেছিল, অনেক ঘুম পাইতেছে এবং আমার শরীরটা একটু খুব চুলকানো শুরু হইল, মানে ঝাড়া পড়া করতেছে। আমি শুধু এতটুকু অবাক হলাম যে এটা হয়তো বৃদ্ধ মানুষ, এখন জ্বর দেখা যায় গায়ে, কাঁপতেছে, হয়তো কোন একটা ভুল টুল করতেছে। এত আমি গুরুত্ব তাকে দিতেছি না, যে উনি যে বলতেছে আমাকে যে আমাকে ভুলবেন না, আবার উনি বলতেছে আমাকে উপহার দিবে পরে, এবং তার কবর আছে, আবার বলতেছে যিনি আমাকে তালাশে আছে। তো আমার এলোমেলো সবকিছু দিতে না, আমি তারপরও উনি বৃদ্ধ এবং তার অসুস্থ বলে আমি কোনো একটা কিছু চিন্তা ভাবনা করিনি। তো আমার যে ঘুম পাইতেছিল, আমি একটা এমন ঘুম দিছি, প্রায় 4-5 ঘন্টা আমি ঘুমালাম ওই জায়গাটার মধ্যে। এত ঘুমের মধ্যে ছিলাম। যখন উঠছি, উঠে সেই লোকটাকে আমি পাই নাই। পরবর্তীতে আমি যখন আতর আনি, আতর এনে ওনাকে যে দেব, তা আমি তো জিজ্ঞেস করেছিলাম ওনার ঠিকানাটা কোথায়। উনি তো বলছে আমাকে খাজিদাউন সেকেন্ড লেনে, কিন্তু সেখানে তো বাড়ির পুরো অ্যাড্রেসটা নাই। এবং পরবর্তীতে আমাকে যে আজিমপুর কবরস্থানের কথাটা বলে, সেখানে আমি গিয়েছিলাম। তার জন্য আমি খুব অপেক্ষায় ছিলাম যে ওনাকে দেখা হলে সে আতরটা উপহার দেব। আমি সে মসজিদে মুয়াজ্জিন সাহেবকেও জিজ্ঞেস করি যে ওনার ঠিকানা বা কোনো কিছু যাওয়া চেনা আছে, কারণ ওই লোকটাকে দেখি না, তাকে যে আমি উপহারটা দেব। তুমি বলতেছেন না, কিন্তু আজিমপুর যে উনি আসতো, মানে কবর, ওইখানে একটা লোক থাকে। তো ওনার মারফত আমি শুনি 2001 সালে জুলাই মাসে উনি ইন্তেকাল করেন, উনি দুনিয়াতে নাই। তা আমি সেই থেকে এখনো আতরটা আমি রেখে দিয়েছি আমার ঘরের মধ্যেই, যে আমি আতরটা কোথায় দেব। কবর আমি আতরটা দেইনি, এই আতরটা আমি কোথায় দেব, এবং সে আমার কাছে কেন বে আতরটা চাইছে, এবং বন্ধুত্ব যে করতে চাইলো কেন চাইলো, এবং সে আমার কাছেই বা কেন আসলো। আমি সেই সন্ধানে এখনো আছি, যে দেখি সে আবার আমার কাছে আসে কিনা, অথবা এইটা নিয়ে আমি কি করতে পারি। কেন সে আমার সাথে দেখা দিয়েছিল, আমার সাথে এখন আর দেখা হয় না, বা উনিও আসেন না বা দেখা হয় না।
তো আমি আতরটা এখনো রেখে দিছি। কি আশ্চর্য যে উনি আমার কাছ থেকে যে আতরটা চাইছে, কেন চাইলো, কেনই বা দেখা আসছে। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ছোট্ট একটা ঘটনায় আবার যাব, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং সেই ঘটনাটি একটু পড়ে শোনাচ্ছি। ডিয়ার রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, অশেষ রহমতে ভালো আছেন। আমি নাফিউর রহমান নিশাত, আমার দেশের বাড়ি নওগাঁ। আমি বগুড়া জেলা সদরে, আমি বগুড়া জেলা স্কুলের ছাত্র। তারপর তিনি ফোন নাম্বার দিয়েছেন। যাই হোক, আমি আজ 2টি ঘটনা লিখছি। পড়াশোনার ব্যস্ততার কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না। যদি ঘটনা ভালো লাগে তাহলে প্লিজ ভূত এফএমে শুনিয়ে দেবেন। ঘটনায় আসি। ঘটনা 1, 2013 সালের ঘটনা। দিন ঠিক মনে নেই। ঘটনাটি বগুড়া জেলার আদমজী উপজেলার। সেদিন এক আত্মীয়র বাচ্চা হওয়ার কথা। উনি আমার মায়ের চাচাতো বোন, অর্থাৎ আমার খালামণি ছিলেন। তখন আমি, আমার নানি, বাড়ির লোকজন গ্রামে ছিলাম। গ্রামের নাম পুশিন্দা সর্দার পাড়া। হঠাৎ খালামণির পেটে ব্যথা শুরু হওয়ায় তাকে আদমজির এক ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের নাম সঠিক মনে নেই। তখন ছিল রাত 11টা। গ্রামে সাধারণত 8টা থেকে 9টা বাজা মানেই অনেক রাত। যদিও আদমজি এবং সেই রাস্তায় বাস, ট্রাক, সিএনজি সব চলত, কিন্তু সে রাতে আমরা কিছুই খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর 2টা চার্জের ভ্যান পেলাম। প্রথম দফায় খালামণি আর তার মা, বোন, আমার খালু গেলেন 2টি ভ্যান নিয়ে। তারপর ভ্যানগুলো আমাদের নিতে আসে। আমাদের সাথে ছিল আমার মা, আমার মামা সহ আরো অনেক আত্মীয়। তারপর আমরা প্রায় রাত 12:30টায় পৌঁছাই। অনেক অপেক্ষা করার পর খবর পেলাম আমার খালামণির ছেলে সন্তান হয়েছে। ক্লিনিকে আমাদের থাকার জায়গা ছিল না, তাই সেই ভ্যান নিয়ে আমরা গ্রামে ফিরে আসি। সঙ্গে আমার মা, আমার নানি, আমার মামা, আমার নানা। মাঝপথে শিবপুর নামের একটা জায়গায় হঠাৎ কিছু করুণ আর্তনাদ এবং কিছু অট্টহাসি শুনতে পাই, এবং জায়গাটির নাম ছিল শিবপুর। করুণ আর্তনাদ শুনি। তখন রাত 3টা। আমরা সবাই অনেক ভয় পেয়ে গেলাম। আমার মায়ের কাছে একটা চাদর ছিল, সেটা নিয়ে আমরা আমাদের মাথা ঢেকে ফেলি। চাদরটা বড় ছিল বলে এক ভ্যানের সবার মাথা ঢাকা যাচ্ছিল না, অন্য ভ্যানেও কেউ ছিল না, এক ভ্যানেই সবাই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার নানি সে এলাকায় একটা সত্য ঘটনা বলেন। এইখানে এক ক্ষেতে এক মানুষকে গলা কেটে হত্যা করা হয়। এর মাঝে মাঝে এই রাস্তা দিয়ে ধারে নাকি তাকে দেখা যায়। আর অনেকেই যারা এই রাস্তা দিয়ে যান, তারা তখন যাওয়ার সময় সেই ভদ্রলোক বা যার গলা কাটা হয়েছিল তার আর্তনাদ শুনতে পান। এমন সময় গরম লাগায় মাথা বের করলাম, করে যা দেখলাম বলার মতো না। দেখলাম ভ্যানে একটা গলা কাটা মানুষ বসে আছে এবং ভ্যান চালক তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। ভ্যান জানি না কিভাবে আপনা আপনি চলছিল। আমি সাথে কান্না শুরু করে দেই সাথে সাথে, এবং সবাই চাদর সরিয়ে বলে কি হয়েছে। আমি কথা না বলে কান্নার ছলে হাত দিয়ে সেই ভ্যানটির দিকে ইশারা করলাম। সবাই দেখে সেই ভ্যানের চালক সেখানে আশেপাশে নেই। এর পর দিন সকালে আমি আমার খালামণিকেও দেখতে চাইনি, কারণ আমরা যা দেখেছি তার কোনোদিন দেখতে চাই না। তবুও দিনের বেলা ছিল বলে সাহস করে দেখতে যাই। রাস্তায় দেখা যায় সেই ভ্যান সেখানেই আছে। তখন আমার নানা, আমার মামা বলে যে একটু দাঁড়াও, আমি দেখি সেই চালক আশেপাশে আছে কিনা। কিছু দূর গিয়ে দেখতে পান ভ্যান চালক গলা কাটা অবস্থায় পড়ে আছে এক ক্ষেতে। চালকটির বাড়ি আমাদের কাছে গ্রামেই ছিল বলে বাড়ির মানুষকে জানানো হয়। তারপর চালকের বাড়ির লোকজন এসে তাকে নিয়ে যান। কেউ যদি রাতে আদমদিঘি যান প্লিজ মাঝ রাতে যাবেন না, আর যেতে হলে সঙ্গে অন্তত 2-3 জনকে নিয়ে যাবেন। এবং ঘটনা 2, এটা ছিল মালয়েশিয়াবাসী আমার নানার কাছ থেকে শোনা। দিন তারিখ মনে নেই। কুয়ালালামপুরের কোনো এক জায়গায় নানা চাকরি করতেন। সেটা ছিল বেসরকারি এক কোম্পানি। তো সেখানে অনেক দেশের মানুষ কাজ করত। এখন আসল ঘটনায় আসি। নানা তার কিছু বন্ধু মিলে অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেন, এবং একদিন আফ্রিকান নিগ্রোদের মতো 3-4 জন মানুষ নানার ফ্ল্যাটের নিচতলা ভাড়া নেন। আমার নানার এক বন্ধু ছিল ধার্মিক, তার নাম ছিল আবু আলী। তো তিনি কাজ শেষে ফ্ল্যাটে ফিরে নামাজ কালাম পড়ে খাবার দাবার তৈরি করছিলেন। হঠাৎ সেই নতুন ভাড়াটিয়া আসেন এবং এসে তার সাথে কুশল বিনিময় করেন। হঠাৎ এরপর একদিন নানার সেই বন্ধু নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার 3 দিন পর নানা সেই নতুন ভাড়াটিয়া
কাছে যান এবং সেখানে গিয়ে তাদের সাথে অনেক গল্প গুজব করেন এবং এক সময় এমনি ভাবে তিনি রান্নাঘরে যান। রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন অনেক গল্প গুজব, নানা সেখানে গিয়ে দেখেন যে সময় নতুন মানুষের মানে দেখেন যে তাদের অনেকে গল্প গুজব। আচ্ছা এক সময় এমনি করে রান্নাঘরে তখন কেউ ছিল না। নানা সেখানে গিয়ে দেখেন যে সে সময় নতুন মানুষদের ফ্রিজ খোলেন। আমি এটা বুঝলাম এই জায়গাটা। তারপর বাঘ হারিয়ে ফেলেন, তার চোখে পানি চলে আসে, সাথে সাথে মনে আসে ভয়। তিনি তার নিখোঁজ বন্ধুর কাটা মাথা দেখতে পান, হাত পা কিছুই ছিল না, শুধু মাথা ছিল। তিনি অনেক কষ্টে ভয় আর কান্না চাপিয়ে তাদের বাড়ি থেকে চলে আসেন। তিনি ঘটনা কাউকে জানাননি। তার ঠিক 2 দিন পরে চাকরি বাদ দিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। এই ছিল আমার সেকেন্ড ঘটনা। এগুলো ভালো লাগলে, যে কোনো একটি ভালো লাগলে ভূত এফএম বলবেন। খোদা হাফেজ। আমার দুটি ভালো লেগেছে এবং আমি দুটি ঘটনায় শেয়ার করলাম। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো ঘটনা পাবো। চলুন আমরা শুনে আসি আপনার ভাইয়ের কাছে তার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি বলবো, যে এই ঘটনাটি আসলে মানে আমার কাছে যখন প্রথম আমি শুনেছি, অনেক আগে থেকে আমি এটা শুনেছি, তবে বিষয়টা আমার কাছে খুব শিলি মনে হতো যে ভূত এফএম এর মতো প্রোগ্রামে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো, এটা আমার কখনো মনেই হয়নি। কিন্তু মানে রিসেন্টলি মানে আমি ইন্টারনেট ঘাঁটতে একটা ইনফরমেশন পাওয়ার পরে তখন আমি ওটার সাথে একটা মিলানোর চেষ্টা করলাম, বিশেষ করে প্যারালাল ইউনিভার্স আসলে আছে কিনা বা থাকলেও সেটা কিভাবে আছে সেটা নিয়ে একটু এই চেষ্টা করলাম। তখন এটার সাথে ঘটনার সাথে একটু মিলাইলাম। আসলে ভাই, পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীবকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন আমরা অনেকে যদিও মনে করি যে মানে হাজব্যান্ড ওয়াইফ এই জোড়া কিনা, না আসলে কিন্তু না। অনেকে আছে বিবাহই করেন না বা একাধিক বিবাহ করেন, এদের ক্ষেত্রে কিন্তু এক জোড়া কিন্তু হয় না। আসলে এক জোড়া বলতে যেটা বোঝায় যে কোনো একটা কপি। কিন্তু রাসেল ভাই, আমি এখানে বসে আছি, আপনি ওখানে বসে আছেন, আমাদেরই ঠিক আর একটা কপি কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। তো এটা একটা প্যারাল ইউনিভার্সের একটা ধারণা আর কি, যেটা যদিও সুস্পষ্ট এই বিষয়ে কিছু নাই, কিন্তু তারপরেও মানে এটা যে একদম মানে কেউ এটা অস্বীকার করেন না, কিন্তু আল্লাহই ভালো জানেন যে এটা কিভাবে আছেন। তো এই রিলেটেডই রাসেল ভাই এখন যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমার যে দাদা বাড়ি সেটা ফরিদপুর জেলার বোয়ালমারী থানাতে। তো ওইখানে মানে আমি আমার বেশ কিছু আত্মীয় স্বজনদের কাছে একটা ঘটনা মাঝে মাঝে শুনতাম, ওনারা সেটা বলতেন। সেটা হচ্ছে যে প্রায় 78 বা 79 সালের দিকে রংপুর থেকে একজন ব্যক্তি ওখানে আসেন। তো আমরা যেটাকে রাসেল ভাই যে কামলা বলি, যে মানে ডে লেবারার আর কি, যারা ফসল কাটার মৌসুমগুলোতে সাধারণত তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, ফসল কাটেন, আবার ওই মৌসুম শেষ হলে তার যার বাড়িতে ফিরে যান। তো ওনার বাড়ি ছিল রংপুরে। তো উনি খুব ভালো কাজ করতেন, কিন্তু খুব সবসময় মন খারাপ করে থাকতেন। তো একবার মানে উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিক ওনাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার সবসময় মন খারাপ থাকে, মন খারাপ কেন থাকে? তখন উনি একটা অদ্ভুত বিষয় শেয়ার করেন। তো সেই বিষয়টি হলো রাসেল ভাই, ওনারা 2 ভাই ছিলেন, উনি ছিলেন বড় ভাই। তো ছোট ভাই বড় ভাই দুইজনই বিবাহিত ছিলেন, ওনার 2টা সন্তান ছিল। তো উনি ছোট ভাই বড় ভাইয়ের ঘরও ছিল আলাদা। তো ওনার কথা অনুযায়ী একদিন উনি ঘুম থেকে উঠে মানে দেখেন যে ওনার ঘরটা কেন যেন অপরিচিত লাগছে, মানে এই ঘরটা ওনার না। তো উনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন যে উনি ওনার ছোট ভাইয়ের যে ঘর সেটাই শুয়ে আছেন। তো ওনার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন, বলে যে কি ব্যাপার, রাতের বেলা কি আমাকে ছোট ভাই, তুমি এবং আমি কি ছোট ভাইয়ের ঘরে চলে আসছি নাকি? তো বলেন না, ছোট ভাইয়ের ঘর তো এটা না। আর ছোট ভাই কেন, মানে ছোট ভাই কেন, তুমি তো ছোট ভাই, তো অন্যজন তো বড় ভাই, আর এই ঘর তো তোমারই ঘর। তো উনি খুব অবাক হন যে কি বলে, আমি বড়, আমি নাকি ছোট, এবং এই ঘর নাকি আমার, এতদিন ধরে আমি এই ঘরে বসবাস করছি, এই ঘরটা নাকি আমার। তখন উনি এইটা শুনে খুব মানে নিজেই মানে খুব আঘাত পান যে বলে কি। তখন উনি বলেন, ওনার আবার 2টা সন্তান ছিল, উনি ওনার স্ত্রীকে বলেন আচ্ছা ওরা কি ঘুম থেকে উঠেছে, ওদেরকে ডাকো। তখন বলে যে ওদেরকে ডাকবো, ও তো মানে বড় ভাইয়ের সাথে ঘুমায়। বড় ভাইয়ের সাথে ঘুমাবে কেন? বলে মানে কেন, ওটা তো তার বাচ্চা, তার সাথে ঘুমাবে না? বলে না, এই বাচ্চা তো আমার। তখন তার স্ত্রী বলে যে এই বাচ্চার একজনের বয়স
5 বছর, একজন বয়স 7 বছর, তোমার হয় কেমন, তোমার আমার বিয়ে হয়েছে তো 1 বছর। তখন উনি তো মানে খুব অবাক হন এবং রীতিমতো বাসা বাড়িতে ঝগড়াঝাটি শুরু করে দেন। এবং আশ্চর্য বিষয় রাসেল ভাই দেখেন, ওই দুটো বাচ্চা বাইরে বেরোয় এসে তাকে চাচা চাচা বলছে। তো এইটা দেখার পরে মানে বাড়ির সব লোকজন একটা মানে ডিসিশনে আসেন যে এই রাতের বেলা কেউ হয়তো বা জিনে ধরেছে বা এমন কোন ঘটনা ঘটেছে যে সে পাগল হয়ে গেছে। আচ্ছা। তো উনি যাই হোক বাড়ির লোকদের সাথে ঝগড়াঝাটি করে চিন্তা করেন যে যাক সূর্য উঠে গেছে, এখন মাঠে যেতে হবে। ওই সময় ফসল কাটার মৌসুম ছিল তার এলাকায় ওই সময়। তো উনি ফসল কাটার জন্য আমরা যেটাকে মানে কাঁচি বলি আর কি, কাঁচি নিয়ে উনি মাঠে গিয়েছেন ফসল কাটার জন্য। ধানও পাক ধরেছে। এখন উনি যেই ক্ষেতে ফসল কাটা শুরু করেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছে, এই করো কি করো কি। তো কেন, বলে যে আমার ক্ষেতের ফসল তুমি কাটছো কেন, তুমি তোমার খেতে যাও। বলে কি বলো, আমার এই ক্ষেতে আমি ফসল লাগাইলাম, বড় করলাম, পাক ধরেছে, এখন আমি ফসল কাটবো না? বলে না, এই ক্ষেত তোমার না, এই ক্ষেত আমার, তোমারটা ওই পাশে। এখন এইটা বলার পরে উনি তো রীতিমতো তার সাথে ঝগড়া জুড়ে দেন। তখন এক পর্যায়ে হাতাহাতি মারামারিও হয়। তখন তারা ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে যান, নালিশ করেন। চেয়ারম্যান সবাইকে মানে ডাকে, উভয় পক্ষকে। তো সব কথা শুনে তখন চেয়ারম্যান বলে যে তোর সব তো ঠিকই আছে, ওই জমি তো তোমার নয়, তোমার জমি তো অন্যটা, এটা তো সবাই জানে। তো বলে যে তুমি তোমার দলিলটা নিয়ে আসো। তখন বলে যে হ্যাঁ, আমার দলিলেও আমার নামই আছে, এই জমিটা আমার। সত্যি আসলে দলিলটা আনার পরে, উনি যদিও ক্লাস 6 পর্যন্ত পড়েছিলেন, দেখে যে আসলে দলিলে কিন্তু ওই জমিটা ওনার নয়। আচ্ছা। ওইটা কিন্তু ওই যে ওই কৃষকটা যে জমিটা দেখিয়ে দিয়েছে সেটাই তার। এটাতে উনি আরো অবাক হন এবং চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এই সিদ্ধান্ত উপনীত হয় যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে রীতিমতো একজন বদ্ধ পাগল, তাকে অবশ্যই এখন মানে পাগলাগারদে পাঠাতে হবে। আচ্ছা। তখন তাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, জোর করে সেখানে পাঠিয়ে দেওয়া। সে বলে আমি পাগল না, কিন্তু তার যে আচরণ ছিল, এই অদ্ভুত টাইপের আচরণ, এত কিছু পরিবর্তিত হয়ে যাওয়া, আসলে এটা তো আমরাও তো বলবো যে আসলে তার মাথা খারাপ হয়ে গেছে, এরকম যদি আমাদের সামনে এরকম ঘটনা ঘটতো। তো পাবনায় যখন তাকে রেখে আসা হয় আসলে ভাই, কিছুদিন যাওয়ার পর তার পরীক্ষা নিরীক্ষা বা আচার আচরণ, কথাবার্তা সবকিছু শুনে মানে ওখানকার যে ডাক্তাররা ছিলেন তারা নিশ্চিত হন যে উনি মানে সম্পূর্ণভাবে একজন সুস্থ ব্যক্তি। এবং ওই মানে হসপিটালের তরফ থেকে তার ফ্যামিলিকে চিঠিও লেখা হয়। যে সময় তো মোবাইল এরকম ছিল না, চিঠি লেখা হয় যে আপনার এই রোগী সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তাকে এসে আপনারা নিয়ে যান। কিন্তু রাসেল ভাই অনেকবার চিঠি লেখার পরেও মানে বাড়ি থেকে না কেউ আর আসেনি। তখন যেহেতু একজন সুস্থ লোককে কতদিন আটকে রাখা যায়, সেটাই। তখন ডাক্তার সাহেবরা বলেন, আপনি যেহেতু সুস্থ, আপনি তো নিজেই পথ চিনে বাড়ি যেতে পারবেন, তা আমরা আর আপনাকে আর রাখতে চাচ্ছি না, আপনি চলে যান। তখন ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু উনি আসলে পরিবারের সদস্যদের এই আচরণে এতটা মনে কষ্ট পেয়েছিলেন, উনি আর বাড়িতে ফিরে যান নাই। আচ্ছা। উনি এই ফরিদপুর অঞ্চলে চলে আসেন। সেখানে এসে এই কামলার কাজ শুরু করেন, ডে লেবারার যে কামলা আর কি, এটা শুরু করেন। তো আসল ভাই উনি ওনার কাজে কর্মে কিন্তু কোনো ছিল না, একদম স্বাভাবিক, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, মানে সবকিছু ঠিকঠাক ছিল, সবার খুব প্রিয় পাত্র এবং মানে কাজে ফাঁকি দেয় না এই হিসাবে তার একটা যথেষ্ট সুনাম ছিল আর কি। তার নাম ছিল হলো মানে এলাকায় তার ময়না নামে চিনত আর কি। হ্যাঁ, ময়না নামে চিনত, তার নাম ডাক নাম ছিল ময়না, তো এই নামে তাকে চিনত। তো রাসেল ভাই একদিন মানে স্থানীয় ওনার সাথে সাথে যাদের সাথে উনি কাজ করতেন, আরো যারা মানে কামলা যারা ছিল, একদিন ফসল মানে কাটছিলেন উনি। কাটতে কাটতে মানে সবার সাথে গল্প করছে, কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ মানে তার আশেপাশে যারা ছিলেন তারা ফিল করলেন যে এতক্ষণ এই ময়না আমাদের মধ্যে ছিল, এখন আর সে নাই। আচ্ছা। কোথাও নাই, কোথায় গেল, কি হলো, তার কোনো হদিসই আর পাওয়া গেল না। মুহূর্তের মধ্যে সে নাই। মানে এরপর থেকে রাসেল ভাই ওই ময়নার না আর কোনো হদিস পাওয়া যায়নি। তো সবাই বলে যে জিনে তাকে নিয়ে গেছে। এটা ওই স্থানীয় ভাবে সেটা প্রচলিত যে মাঠের ভিতর থেকে জিন তাকে মানে উধাও করে নিয়ে গেছে বা তাদের দেশে নিয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসেনি। তো রাসেল ভাই সে যে ঘটনাগুলো বলেছিল, পরবর্তীতে ওই স্থানীয় একজন লোক তার দেয়া ঠিকানা অনুযায়ী যে যাদেরকে বলেছিল তার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, সব তো একজন গিয়েছিল, যে উনি যে কথাগুলো বলেছিল সবগুলোর কিন্তু সত্যতা পেয়েছিল তারা, যে হ্যাঁ আসলে সত্যি সত্যি তার বাড়িতে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তাকে হসপিটালে পাঠানো হয়েছিল, ফ্যামিলির লোকজন তাকে আনতে যায় নাই, তারপর সেখানে চলে আসছে। এই যে রাসেল ভাই তার সাথে এই ঘটনাটা ঘটে যাওয়া, হঠাৎ করে তার উধাও হয়ে যাওয়া,
এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে দেখলে আমরা একটা জিনের কাজটা বা এরকম মনে করতে পারি যে একটা মানসিক একটা সমস্যা হতেই পারে। কিন্তু আসলে ভাই 2008 সালে একজন স্প্যানিশ মহিলার সাথে একটা ঘটনা ঘটেছিল স্পেনে, যে উনি হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে চাদরটা গায়ে শুয়ে আছেন, যে রাত্রে যে চাদরটা পরে শুয়েছিলেন, সকালে উঠে দেখেন না সেটা অন্য চাদর। তো উনি মনে করছেন হয়তো বা হতেই পারে সে ভুলে গেছে। তারপর আসলে সে যখন অফিসে যায়, 20 বছর ধরে সে একটা অফিসে চাকরি করছিলেন, অফিসে গিয়ে দেখে সেই যে রুমে বসতেন সেই রুমের বাইরে একটা অন্য ব্যক্তির নেম প্লেট লাগানো আছে। উনি মনে করছেন হয়তো বা সহকর্মীরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাজটা করতে পারে, তার হয়তো বা প্রমোশন হয়েছে। কিন্তু তিনি অফিসে যাওয়ার পর দেখে একজন সহকর্মীও তাকে চেনে না, এবং সে জানতে পারে মানে তার অফিসের বিভিন্ন এমপ্লয়ীদের যে লিস্ট ঘেটে জানতে পারে সে ওই অফিসেরই অন্য একটা ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করছে, অথচ ওই ব্রাঞ্চে উনি কখনো যাই নেই। আচ্ছা, তো তারপরে উনি চিন্তা করলেন উনি মনে হয় বড় ধরনের কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। উনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার বলেন উনি সম্পূর্ণরূপে সুস্থ। তো উনি যখন আবার বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলা, কিছু কিছু বিষয় যখন উনি বলা শুরু করেন, তখন ফ্যামিলির লোকজন বলে যে এই ধরনের ঘটনা তো আমাদের এখানে কখনো ঘটেই নেই ফ্যামিলিতে, তুমি এগুলো কোত্থেকে অবতারণা করো। ফ্যামিলির লোকজন মনে করে যে মানে তার মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে। তারপর রাসেল ভাই ওনার যেই মানে বয়ফ্রেন্ড ছিল তাকে তাকে ফোন করেন, কিন্তু দেখা যায় রাসেল ভাই উনি প্রায় 7 বছর ধরে তার সাথে এই ফোন নাম্বারে কথা বলছেন। কিন্তু উনি যখন ফোন করার পরে দেখা যায় যে এমন একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি ধরেছে এবং বলছে যে আমি তো এই ফোন প্রায় 12-13 বছর ধরে একই নাম্বার ব্যবহার করি, এবং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। এবং আরো একটা জিনিস রাসেল ভাই, যে ওনার যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার দেয়া অনেক জিনিস ছিল, তো সেগুলো বাসায় গিয়ে দেখেন সেগুলো অনেক তিনি ফেলে দিয়েছিলেন সম্পর্ক ব্রেকআপ হয়ে যাওয়ার পরে, দেখে সেই জিনিসগুলো তার ঘরে রয়েছে। তারপরে উনি যখন ইন্টারনেটে বিষয়গুলো ঘাটাঘাটি করেন তখন উনি জানতে পারেন যে আসলে উনি যেই দুনিয়াতে আছেন এটা ওনার দুনিয়া না, উনি সম্পূর্ণ অন্য একটা প্যারালাল ইউনিভার্স থেকে এখানে চলে এসেছেন। যদিও রাসেল ভাই এটা কিন্তু খুব অদ্ভুত একটা ঘটনা, এটা যদিও আমরা এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এরকম ঘটনা যে আসলেও ঘটতে পারে। কখন যে এক দুনিয়া থেকে আরেক দুনিয়া ভেদ করে আপনি চলে যাবেন, ব্যাপারটা অনেকটা অন্যরকম। আইনস্টাইন, নিউটন ওনারাও কিন্তু এই প্যারালাল ইউনিভার্সের একটা ধারণা, প্যারালাল ইউনিভার্সের ঘটনা, প্যারালাল ইউনিভার্সের বর্ণনা অনেকেই দিয়েছেন, এবং আমি গত সপ্তাহেও এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমরা ভবিষ্যতে হয়তো আবারও আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভাই। থ্যাংক ইউ। মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন, আমরা তার কাছে যাব এবং তার একটা ঘটনা শুনে আসব। ঘটনাটি অদ্ভুত টাইপের আছে, চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনা বলবো সেটা নওগাঁর। জি, আমি নওগাঁর যে জায়গাটাতে এবার যাওয়া হয়েছে, এর আগে ওই নওগাঁ ডিস্ট্রিক্টে যে ঘরটার বিষয়ে যে আমার কাছে আসছিল যে লোকটা সমস্যার জন্য, তো আমি তো সেদিন যেতে পারিনি। তো ওই লোককে আমি বলে দিয়ে এসেছিলাম যে ঠিক আছে আপনি যান, যাওয়ার পর আমি ফোনে কথা বলবো সেখানে এবং কি করতে হবে সে কাজটা আমি বলে দেব। যে সেখানে যাওয়ার পর আমাকে কল করেন এবং সেখানে আমি তাকে বলছি যে যেই ঘরটাতে আপনার সমস্যা হইতেছে সেই ঘরের প্রধান যে দরজাটা এটা আমাদের একটি পর্দা দিয়ে দেবে, এবং অবশ্যই সেই ঘরটাতে জিন থাকবে না কে থাকবে তার জন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি দিয়ে আপনি চলে আসবেন। তখন সেই লোকটা বলতেছে যে আমাকে ফোন করে যে আমি তো খুব ভয় পাইতেছি, তো সেই মুহূর্তে কি করা যায়। বললাম আপনার কোনো ভয় নেই, আমি দেখতেছি, আপনি কাজ করে যান। তখন সেই লোকটা যখন মিষ্টি নিয়ে এবং দরজার সামনে দিয়ে পর্দাটা দিল এবং ঘরের ভিতরে যে মিষ্টিটা দিছে, উনি কিছুক্ষণ পরে দেখতেছে যে মিষ্টিটার ভিতরে 3-4টা মিষ্টি দিয়েছিল, 3টা মিষ্টি নাই, শুধু একটা মিষ্টি রয়ে গেছিল। আচ্ছা। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয়, উনি যে ভয় পাইতেছিল সেই এলাকায় ওই জায়গাটার মধ্যে কোনো কুকুর ছিল না, কিন্তু সেই মুহূর্তে তাকে একটা কুকুর পাহারা দিয়ে। সেই ছেলেটা যতক্ষণ পর্যন্ত ওই ঘরটাতে ছিল কাজ করছে এবং সে যতক্ষণ পর্যন্ত ঘরে নিজে ফিরে নেই, সেই কুকুর তাকে পাহারা দিছে ঘর পর্যন্ত। তার নিজ বাড়িতে যখন আসে, সে নিজ বাড়িতে আসা পর্যন্ত সেই কুকুরটা তার পেছনে পেছনে করে এসে তারপর চলে যায়। সেই ছেলেটা অবাক হয় যে এইখানে তো কোনো কুকুরই ছিল না, এখন কি ভাই আসলো, আর এই কুকুরটা আমার বাড়ি পর্যন্ত কেন এসে তারপর কোথায় চলে গেল। সেটা আমার সাথে ফোনে কথা হয়। তো এবার
আমি গিয়েছিলাম সেই জায়গাটাতে, একটি জঙ্গলের ভিতরে সেই ঘরটা। সবচেয়ে বড় যেটা আশ্চর্যজনক ঘর বিষয়, ঘরটাতে মাটির দেয়াল, ফাটল ধরা, সূর্যের আলো পর্যন্ত সেই ঘরটাতে প্রবেশ করে না, অন্ধকার থাকে। আমি সেখানে আলোর ব্যবস্থা করার জন্য মোমবাতি দিলাম জ্বালানো, এবং মোবাইলের যে টর্চ লাইট আছে সেটাও জ্বালালাম, তবুও আলো হয় না, অন্ধকার থেকে যায়। একটা বাঁশ দিয়ে একটা দেয়াল যে আটকে রাখছে, এত ঝড় তুফান এত কিছু হয়, সেই দেয়ালটা ধসও পড়ে যায় না, দেয়ালটা একটা বাঁশের উপর আটকে আছে, অথচ এটা বহু বহু পুরনো ঘরটা। এর পরবর্তীতে আমি যে কাজগুলো করি সেই ঘরটাতে আমি ভেতরে প্রবেশ করি এবং সেই মাটিগুলো হাত দিয়ে দেখি, এই মাটির চারপাশের দিকে বিষাক্ত সাপ, বহু ভয়ানক সাপ, খুব শব্দ হইতেছে এবং বিষাক্ত সাপ রয়ে গেছে। এবং সবচেয়ে বড় আশ্চর্য আমার কাছে যে বিষয়টা হইতেছে, আমি যখন ঘরের বারান্দাতে মানে দরজার সামনে দাঁড়ানো ছিলাম, ভিতর তো খুব গুটগুটে অন্ধকার, কোনো আলো প্রবেশ করে না। সেই দেয়ালের আমার ডান পাশে দেয়ালের মধ্যে এবং আমার মুখ বরাবর, সোজা বরাবর দুই দেয়ালের মধ্যে শুধু চোখ দেখতে পাইছি, কোনো বডি, কোনো দেহ, কোনো মাথা, হাত পা কোনো কিছু দেখা যায় নাই। শুধু আমার ডান পাশে দেয়ালের মধ্যে দুটা চোখ আর আমার সোজা বরাবর দুটা চোখ দেখা গেছে, এবং তখন খুব আলোকিত। পরে এটা দেখার পরে আমি চলে আসলাম। এটা যখন দেখে আমি ওইখানে ঘরটাতে ফিরে আসার পরে যে আমাকে নিয়ে গেছিল তার ঘরে বসে মোরাকাবে বসলাম, এই ঘরটা বিষয়ে কি আছে। তখন সেই ঘরের মধ্যে যিনি থাকেন সেটা একটা জিন ছিল, সে আমার কাছে বলল আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিবা। পরবর্তীতে আমি তার জন্য মিষ্টি এবং কিছু ফলের তৈরি করি, এবং ওই ঘরটাতে যখন দেওয়া হয় তো সেখানে খাবারটা দেওয়ার মধ্যে আমার কিছু ভুল থাকাতে সে আমাকে একটু আঘাত করে, আমি একটু আঘাত পাই, আমাকে আঘাত করা হয়। আমার এখানে সেটা একটা ভুল ছিল। এবং শেষ পর্যন্ত আপনি তখন কি করেন? শেষ পর্যন্ত আমি জানতে পারি সেটা অনেক পুরনো আমলে ছিল এবং একটি জিন ছিল এখানে, জিন বসবাস করত, এবং এটা পরহেজগার জিন। আচ্ছা, ওইখানে গ্রামের লোকগুলো সেখানে একটু খাবার দিত, আপনি সেগুলো নিষেধ করে দিয়ে এসেছেন? হ্যাঁ, আমি বলছি এগুলো দেবেন না, কারণ এটা একটা কুসংস্কারের মতো। আচ্ছা, এগুলো নিষেধ করে। কিন্তু এখন কি সেইখানে সমস্যার সমাধান হয়েছে? সমাধানের দিকে আসছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন ফুতে এফএমে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এই যে আমাদের এই চ্যানেলটিতে ঠিক রাত 10টার সময় উপস্থিত হই আপনাদেরকে গল্প শোনার জন্য। আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছুই হবে না। আমরা এখন থেকে শুরু করছি আমাদের আজকের কার্যক্রম এবং আজকের এপিসোড। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসি। তাই আর আমরা অপেক্ষা না করে এখন থেকে শুরু করছি আমাদের নতুন এপিসোডটি, যেন এখন থেকে আমরা শুরু করব। তাই আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প। ছোটবেলায় আমাদের গ্রামের একটা পডকাস্ট নিয়ে অনেক গল্প শুনতাম। গ্রামবাসীর বিশ্বাস ছিল ওই বটগাছের এক শাকচুন্নি থাকে, যে মধ্যরাতে গাছের কাছে গেলেই তাকে নিজের ডালে জড়িয়ে ফেলে। সে নাকি সুন্দরী নারীর রূপ ধারণ করে, পথচারীদের ডেকে নেয়, আর যারা তার ডাকে সাড়া দেয় তাদের আর কোনোদিন দেখা মেলে না। তো শহরের কোলাহল থেকে দূরে কয়েক দিনের ছুটি কাটাতে আমি গ্রামে গিয়েছিলাম, নিজের ছুটিটাকে ভালোভাবে এনজয় করার জন্য। গ্রামের ছেলে হলেও আমি এসব কুসংস্কারে কখনোই বিশ্বাস করতাম না। বন্ধুদের সাথে আড্ডার মাঝে সেই পডকাস্টের কথা উঠতেই আমি হাসলাম
এক বন্ধু আমাকে চ্যালেঞ্জ করলো, যদি সাহস থাকে তো আজ রাতে বটতলায় গিয়ে দেখাবি, এবং কাল সকালে আমরা তোকে এখান থেকে নিতে আসবো। যদি কিছু না হয় তো আমরা তোর সব খরচ দেব। আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। রাত তখন প্রায় 1টা। আমি নিঃশব্দে বট গাছের দিকে এগিয়ে গেলাম। গাছটা একটা বিশাল বড় আকার আকৃতিতে ছিল, তার ডালপালা পুরো আকাশ ঢেকেছিল। গাছের নিচে গিয়ে আমি আমার বুকটা ধড়ফড়ে উঠল। অনেকটা ভয়ঙ্কর একটা জায়গা, এক অদ্ভুত হিমেল হাওয়া বইছে। হঠাৎ আমি শুনতে পেলাম কেউ যেন চাপা স্বরে কাঁদছে। আর প্রথমে ভাবলাম হয়তো আমার মনের ভুল হচ্ছে, কারণ এত রাতে এখানে তো কাদার কোনো কথা না, আর আমি সব জিন ভূতেও ভয় পাই না। কিন্তু কান্নাটা আরও স্পষ্ট হলো যখন আমি একদম নিশ্চুপ হয়ে গেলাম। কান্নার শব্দ লক্ষ্য করে আমি গাছের দিকে এগালাম। দেখলাম যে এক অপূর্ব সুন্দরী নারী গাছের নিচে বসে কাঁদছে। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো খোলা, আর কি যেন বিড়বিড় করে বলছে। তার আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কেন কাঁদছেন? সে মুখ তুলে তাকালো। তার মুখের বর্ণনা আমি দিতে গেলে এখনও ভয়ে পাই। তারপরও বলতে হচ্ছে যে সে চোখ দুটো যেন গভীর অন্ধকার কালোর মতো হয়ে দাঁড়িয়ে আছে। সে বলল, আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? তার কণ্ঠস্বর এত মিষ্টি ছিল যেন আমি সব ভয় ভুলে গিয়ে তার হাত ধরে ফেললাম। সেই মুহূর্তে আমার কানে আমার দিদার কণ্ঠস্বর ভেসে আসলো, শাকচুন্নির মিষ্টি কথা বলে, কিন্তু তাদের পায়ের গোড়ালি উল্টো থাকে। আমি এই কথাটাই যখনই মনে হলো তখনই দ্রুত তার পায়ের দিকে তাকালাম। তার পায়ের দিকে তাকানোর পরে আমার শরীর একদম হিম হয়ে গেল। আমি দেখতে পেলাম যে তার পায়ের গোড়ালি উল্টো দিকে ঘোরানো। সে তখন ফিসফিস করে হেসে বলল, তুমি আমার হাত ধরে ফেলেছ। আমি চিৎকার করে তার হাত ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে আটকে গেছে। কোনোভাবেই আমি আমার পা সরাতে পারছি না। তখন সে হাসতে হাসতে বড় হতে লাগলো। তার সুন্দর মুখের আকৃতি হতে শুরু করলো, বিকৃতি হতে শুরু করলো। চোখ দুটো যেন আগুন জ্বলছিল। তার চুলগুলো যেন শত শত সাপের মতো আমার দিকে এগিয়ে আসছিল। এমন একটা অবস্থায় আমি আসলে কোনো কিছুই ভাবতে পারছি না। আশেপাশে যখন তাকাচ্ছি আসলে আমার সামনে ডানে বামে কিছুই আসতেছিল না। আমি একদম নিঃশব্দ হয়ে যাই, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। এমন অবস্থায় সে বলল, তুমি আমার ফাঁদে পা দিয়েছ, এখন তুমি আমার একাকিত্বর সঙ্গী হবে। তার হাসিটা এতটাই বিভীষিকাময় ছিল যেন আমার মনে হলো যে আমি 1000 বছর পুরনো কোনো এক নরকে আটকে গেছি। এমন একটা অবস্থায় যখন আমার মাথা কোনো কাজ করতেছিল না, আমি তখন আমার শরীরের সর্বশক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু তখন আমি বিফল হয়ে যাই। এবং তারপর আসলে আমার সঙ্গে কী হয়েছে আমি কিছুই জানি না। পরবর্তী সময় সকালবেলা আমার বন্ধুরা এসে আমাকে আসলে অজ্ঞান অবস্থা পায়। তারা আমাকে যতটুকু জানিয়েছে এবং তারা পানি এবং দিয়ে আমার যখন জ্ঞান ফেরায়, আমি তখন তাদের ছাড়া আর অন্য কিছুই দেখতে পারি না। পরবর্তী সময় যখন আমার পরিবার এই কাহিনীটা জানে, তারা আমাকে নিয়ে এক হুজুরের কাছে যায়। সেখান থেকে আমি আসলে চিকিৎসা নিয়ে এখন আর কি আমার সমস্যা হয় না। তবে যে পডকাস্টটা ছিল, সেই পডকাস্টটা আসলে কোনো এক ঝড়ের দিনে ভেঙে পড়ে গেছে। এখন আর সেখানে তেমন কিছুই দেখা যায় না বা পাওয়া যায় না। তো দর্শক, আসলে আমাদের গল্পটি ছিল, কিন্তু এতটুকুই। গল্পটি আসলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমরা জানতে চাই। তাই আপনাদের মন্তব্যগুলো করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে।
আর যারা যারা আমাদের কাছে গল্প পাঠাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া ইমেলে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, এপিসোডটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।